নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলায় একটা কালো দিন ছিল যেদিনকে সুপ্রিম কোর্ট এই রায়টা দিল। মানে 25,753 জনের চাকরি বাতিল হলো, কার্যত ঢাকি সহ বিসর্জন হয়ে গেল। দেখুন, এই রায়টা খুব সহজ ভাষায় ইংরেজিতে লেখা আছে। আমি সবাইকে অনুরোধ করব, কোন সিদ্ধান্তে পৌঁছানোর আগে এই রায়টা ভালো করে খুঁটিয়ে পড়ুন। বিশেষ করে যারা অ্যাফেক্টেড হলেন তাদের বলছি, তাদের পরিবারের সদস্যদের বলছি, এবং সচেতন সহনাগরিকদের অনুরোধ করব যে সুপ্রিম কোর্টের এই রায়টাকে ভালো করে খুঁটিয়ে পড়ুন। তাহলে সমস্ত রকমের যে কনফিউশন তৈরি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে এবং কি সর্বোচ্চ মহল থেকেও, সেই কনফিউশনটা আপনাদের দূর হবে। আমি জাস্ট দু একটা প্যারা আপনাদের জন্য পড়ছি। ফর ক্যান্ডিডেটস not specifically found to be tainted, the entire selection process has been rightly declared null and void due to the egregious violations and illegalities which violated Article 14 and 16 of the Constitution. As such, the appointment of these candidates are cancelled. However, candidates who are already employed need not be asked to refund or restitute any payment made to them. However, the services will be terminated. Furthermore, no candidate can be appointed once the entire examination process and results have been declared void. খুবই গুরুত্বপূর্ণ রায়ের একটা অংশ পড়লাম। এটা প্যারা 46। কনক্লুশনে কি বলছে? The last question relates to the relief and whether it requires any modification. We find no valid ground or reason to interfere with the direction of the High Court that the services of tainted candidates were appointed must be terminated, and they should be required to refund any salaries, payments received. Since their appointments were the result of fraud, this amounts to cheating. Therefore, we see no justification to alter this direction. আমি সুপ্রিম কোর্টের রায়ের দু একটা অংশ আপনাদের অবগতির জন্য পড়ে শোনালাম। সুপ্রিম কোর্ট ঢাকি সহ বিসর্জন দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে আমাদের সামনে আর কোনো অপশন ছিল না, কারণ এসএসসি ওয়েমার্কশিটের কপি সংরক্ষণ করেনি, এমনকি তার মিরর ইমেজও রাখেনি। স্ক্যান কপিতে ম্যানিপুলেশন করার বিস্তর সম্ভাবনা থাকে, এবং এসএসসি অনিয়মের বিষয়ে জানতো, পরিকল্পিতভাবে সেই অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এবং এটা এত বড় দুর্নীতি, কার্যত প্রতারণা হয়েছে এবং পুরো নিয়োগ প্রক্রিয়াটাই কলুষিত হয়েছে। তার থেকে আর অন্য কোনো পথ খোলা নেই এই সবার চাকরি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া ছাড়া। মুখ্যমন্ত্রী নবান্নে যে সাংবাদিক বৈঠক করেছেন অনেকেই দেখেছেন। আমি এই সাংবাদিক বৈঠকটি শুনতে শুনতে আমার অবাক লাগছিল। রাজ্যের প্রশাসনিক প্রধান এত বড় অনাচারের দায়িত্ব স্বীকার করলেন না, রাজ্যবাসীর কাছে করজোড়ে ক্ষমা পর্যন্ত চাইলেন না। উল্টে তিনি বাম, বিজেপি, বিকাশবাবু
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল ঠেললেন, বললেন চক্রান্ত করে বাংলাকে বদনাম করার উদ্যোগ নেওয়া হয়েছে। আরে বাংলার একমাত্র ঠিকাদার কি আপনি নাকি? আমরা কি বাংলার মানুষ নয়? আমাদের জন্ম বেড়ে ওঠা সবই তো এই শহরে, এই রাজ্যে। পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের আবেগ 1% কম নয় আপনার থেকে। যে সংঘবদ্ধ লুট হয়েছে চাকরি দেওয়ার নামে, এই দায়টা তো স্বীকার করার সৎসাহস থাকা উচিত। তা না করে উল্টো পাল্টা কথা বলে সম্পূর্ণ বিভ্রান্তির সৃষ্টি করছেন। দেখুন, অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারক, তিনি তো বলেছিলেন যে সম্ভবত 5,800 জন অযোগ্য রয়েছে, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হোক। তাহলে তো যোগ্যদের চাকরিটা যেত না। রাজ্য সরকার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল, মাননীয় জাস্টিস সম্ভবত সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে, তারপর গেল সুপ্রিম কোর্টে, মাননীয় বিচারক অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে, তিনি স্থগিতাদেশ দিলেন। তারপর সবগুলো আবার কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিলেন, বললেন এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের বিষয়, কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি একটা বেঞ্চ ঠিক করুন, সেখানে শুনানি হবে। যেহেতু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের বিষয়, সেই জন্য ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারক দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল 2024 এপ্রিল মাসে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এই রায় মানি না। ওনার রায় পছন্দ না হলেই বিচারপতিদের তিনি রাজনৈতিকভাবে দেখে দেন। তিনি দেন, তার গুণধর ভাইপো দেন, মুখপাত্ররা দেন, আমচা চামচা বেলচা সবাই বিচারপতিদের উদ্দেশ্যে এমন সব ভাষা প্রয়োগ করেন, বিচার ব্যবস্থাকে এমনভাবে কাঠগড়ায় তোলেন যে সাংবিধানিক পদে আসীন কোনো ব্যক্তি এইভাবে কথা বলতে পারেন না। অনেক সময় তিনি নত্ত শক্ত জ্ঞান রহিত হয়ে যায় যখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন। লোকের চোখে ধুলো দেওয়ার কি কৌশল দেখুন। 7ই এপ্রিল সোমবার 12:15 দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশনের সমাবেশ। এই ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন কারা তৈরি করলো? হঠাৎ করে যেদিনকে রায় হলো, কয়েক ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেল 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা হবে। মুখ্যমন্ত্রী বললেন শিক্ষামন্ত্রীকে আমি 12:15 যাব, সেখানে থাকবো, কিছু আইনজীবী থাকবেন, কিছু বিশিষ্টজন থাকবেন। বিশিষ্টজন বলতে আমরা জানি তারা কারা। মাধুকরী কবি, যিনি ওই শিবলিঙ্গে ওইসব বলেছিলেন না, উনি থাকবেন। কাক শিল্পীর থাকার সম্ভাবনা প্রবল, যদিও তাকে এখন খুব একটা দেখা যাচ্ছে না। এইরকম কিছু লোকজন থাকবেন। তো এরা কি করবেন? আশ্বাস দেবেন, সহমর্মী হবেন। হতেও পারে ওখানে নাচ গান হয়ে গেল, ভালো খাবারের প্যাকেট দিয়ে দেওয়া হলো যারা সেদিনকে নেতাজি ইন্ডোরে আসবেন। মুখ্যমন্ত্রী লম্বা চওড়া ভাষণ দেবেন, বলবেন যে তার উপর ভরসা রাখতে, এই ছেলেগুলো মেয়েগুলো তো তার উপর ভরসা রেখেছিল, 1000 দিন হয়ে গেছিল তারা রাজপথে বসেছিল। একবারও গেছিলেন তাদের মঞ্চে? একবারও বিষয়টা সমাধান করার চেষ্টা করেছিলেন? আপনি করেননি। আপনি এবং আপনার সতীর্থরা অযোগ্যদের চাকরি বাঁচাবার জন্য সুপার নিউম্যারিক পোস্ট তৈরির চেষ্টা করেছিলেন, যাতে অযোগ্যদের চাকরিটা না যায় এবং যোগ্য অযোগ্যরা পাশাপাশি স্কুলে চাকরি করে। চমৎকার। কারণ মুখ্যমন্ত্রী জানেন, তৃণমূল জানে এই অযোগ্যরা যাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরিটা চলে গেলে সেই টাকাটা তারা উদ্ধার করতে চাইবে। তখন নামগুলো বলে দেবে কাদের কাদের টাকা তারা দিয়েছে। তখন একটা চূড়ান্ত বিশৃঙ্খলা হবে, প্যান্ডোরার বাক্সটা খুলে যাবে। ইতিমধ্যে খুলে গেছে। এরপর যারা চাকরিচ্যুত হলেন, যারা টাকা দিয়ে বেআইনিভাবে র্যাঙ্ক জাম্প করে পরীক্ষায় না বসে চাকরি পেয়েছেন, তারা যখন দেখবেন যে চাকরিটাও গেল, টাকাটাও গেল, তখন তো এই টাকাটা উদ্ধার করার চেষ্টা করবেন। তখন তো যাদেরকে টাকা দিয়েছেন তাদের কাছ থেকে টাকাটা ফেরত চাইবেন। সম্পূর্ণ অরাজকতা সৃষ্টি হবে এবং
সরকার তো জানে কারা কারা চাকরির জন্য টাকাটা তুলেছে, সব জানে। এরকম কুন্তল, শান্তনু, কাকু, এরকম কত এজেন্ট ছড়িয়ে আছে যারা টাকাটা তুলেছে এবং কিছুটা নিজের কাছে রেখে বাকিটা যেখানে পাঠানোর পাঠিয়ে দিয়েছে। এ তো আর গোপন কিছু নয়। সেই টাকাটা ফেরত চাইলে পরে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেবে এবং শাসক দলের অনেক কেষ্টবিষ্টু বিপদে পড়বেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চাননি, সেই জন্য তিনি সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে এই অযোগ্যদের চাকরি টিকিয়ে রাখার ব্যবস্থা করেছিলেন। আদালতের নির্দেশে হয়নি, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 8ই এপ্রিল শুনানি হবে। এই ভয়টা মুখ্যমন্ত্রীর আছে, তার সতীর্থদের আছে। যদি সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় তবে 13 তলা, 14 তলা, বিকাশ ভবন, ক্যামাক স্ট্রিট, কালীঘাট সব জায়গাতেই কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা পৌঁছে যাবে। সেটা চরম বিড়ম্বনা। কিন্তু শুনানি হবে 8 তারিখে। কি রায় হবে আমি জানি না। যখন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এরকম বলগাহীন দুর্নীতির কথা বলেছে নিয়োগ প্রক্রিয়ায়, পুরো প্রক্রিয়াটাই কলুষিত, তখন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখতে পারে। তখন তো পালে বাক পড়বে। ওম প্রকাশ চৌতালার ঘটনা নিশ্চয়ই রাজ্যের শাসক দল ভুলে যাননি। তাই শাক দিয়ে মাছ ডাকতে নজর ঘোরাবার জন্য ওই 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী যাবেন। ঠিক যেমন ওই ডাক্তাররা যখন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছিল, মুখ্যমন্ত্রী চলে গিয়েছিলেন, মাইক নিয়ে অনেক কথা বললেন, তারপর তার বাড়িতে ডাক্তাররা গেল, লাইভ কাভারেজের দাবি জানালো, সেটা হলো না। তারপরে নবান্নে 2বার বৈঠক হলো, একবার সম্প্রচারও হলো, টাস্কফোর্স তৈরি হলো, কতদিনের মধ্যে কত কিছু হবে। এখন দেখুন সব ধামাচাপা পড়ে গেছে। আবার এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী 7ই এপ্রিল যাবেন, বড় বড় কথা বলবেন পাশে আছি, ধৈর্য ধরো। আপনি যদি সত্যি এদের পাশে থাকতে চাইছেন তাহলে প্রথম থেকেই অযোগ্যদের তালিকা নিশ্চিত করে তাদের চাকরি থেকে বার করে দিতেন এবং মেধা তালিকায় যারা রয়েছে তাদেরকে মেধার ভিত্তিতে অযোগ্যদের জায়গায় নিয়োগ করলেন না। এখন আপনি কুম্ভীরাশ্রু দেখাচ্ছেন যে তিনি সমব্যথী, এতগুলো ছেলে মেয়ের চাকরি চলে গেল, তাদের পরিবার আছে, পরিজন আছে, অসুস্থ বাবা মা আছে, সন্তান আছে, কেউ লোন নিয়েছে, তখন মনে হয়নি এই কথাগুলো? আপনি অযোগ্যদের যখন মোটামুটি চিহ্নিত করা গেল, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন, তখন যদি আপনি মেনে নিতেন এবং অযোগ্যদের সেগ্রিগেট করে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দিতেন তাহলে যোগ্যদের চাকরিটা যেত না। কিন্তু আপনি সেটা চাননি। এখন শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছেন। আবার ওই চাকরিচ্যুতদের সমাবেশে গিয়ে নাটক করবেন। কজন যাবেন যারা যোগ্যতার নিরিখে চাকরিটা পেয়েছিলেন? সরকারের অপদার্থতার জন্য যাদের চাকরিটা গেল, চোরেদের বাঁচাতে সরকার যোগ্যদের চাকরিটা খেয়ে নিল। আদালত খায়নি, সরকার খেয়েছে। সরকার চোরেদের বাঁচাতে গিয়েছিল, তা চোরেদের বাঁচাতে যাওয়ার পরিণাম হলো যোগ্যদের চাকরিটা চলে গেল। আর এখন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে নাটক করবেন, বড় বড় কথা বলবেন। আপনি তো কখনোই যোগ্যদের পাশে থাকেননি। যোগ্যদের পাশে যদি থাকতেন তাহলে সুপার নিউমেরিক পোস্ট তৈরির উদ্যোগ আপনি নিতেন না। একটা শিক্ষা ব্যবস্থায় কখনো যোগ্য এবং অযোগ্য একসঙ্গে চাকরি করতে পারে না। এই সাধারণ জ্ঞানটুকু যদি সরকারের না থাকে তাহলে এই সরকারের আর দায়িত্বে থেকে লাভ কি? কত বড় লজ্জার বিষয় বলুন তো পশ্চিমবঙ্গের মানুষের কাছে। স্কুলগুলোর কি হবে? বহু স্কুলে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর
পড়ুয়াদের পড়াশোনা ব্যাহত হবে, যারা খাতা দেখছেন উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে তাদের কি হবে? তারা এখন খাতাটা দেখতে পারবেন? সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে এখন আপনি কুমিরের কান্না কাইছেন, আর সব দোষ হচ্ছে বিজেপি আর সিপিএম এর। মামলা করেছিল বঞ্চিত চাকরি প্রার্থীরা, তাদের হয়ে বিকাশ বাবু সওয়াল করেছিলেন, এবং তিনি যে সওয়াল করেছিলেন তার পরিণতিতে আজকে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই রায়টা দিয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এসএসসি বারে বারে গিয়ে বিভ্রান্ত করেছে আদালতকে, এক এক সময় এক একটা সংখ্যা নিয়ে হাজির হয়েছে যে তাদের হিসাব মতো এতজন অযোগ্য। যখন আদালত বলছে আপনি কনফিডেন্ট তো এতজনই অযোগ্য, তখন আবার এসএসসি বলছে না 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 আমি কনফিডেন্ট নেই, আরো অযোগ্য থাকতে পারে, বুঝুন। সিবিআই যে অযোগ্যের তালিকা দিচ্ছে, এসএসসি যে তালিকা দিচ্ছে, দুটোর মধ্যে মিল নেই। সিবিআইও বলতে পারছে না, এসএসসিও বলতে পারছে না যে তালিকা তারা দিচ্ছে সেটাই স্বয়ং সম্পূর্ণ, এর বাইরে আর কেউ অযোগ্য নেই, বলতে পারছে না। বলছে থাকতেও পারে, আমরা বলতে পারছি না। তাহলে প্রধান বিচারপতির কাছে আর কি পথ খোলা থাকে যে প্যানেলটাকে বাতিল করা ছাড়া? আমরা এক্সপেক্ট করিনি, জানেন, এরকম ভাবে প্যানেলটা বাতিল হবে, ঢাকি সহ সব বিসর্জন হয়ে যাবে। আমরা আশা করেছিলাম এসএসসি শেষ পর্যন্ত যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের একটা স্বয়ং সম্পূর্ণ তালিকা সুপ্রিম কোর্টে পেশ করতে পারবে, পারেন, বিভ্রান্তি ছড়িয়েছে। সেই এসএসসি যদি আবার পরীক্ষা নেয়, আবার দুর্নীতি করবে। দুর্নীতি এদের রন্ধ্রে রন্ধ্রে করবেই। এসএসসি নামক প্রতিষ্ঠানটির আর কোন রকম বিশ্বাসযোগ্যতা নেই। আমার মতে এবার থেকে রাজ্যে সরকারি চাকরির যা যা নিয়োগ হবে সবকিছু আদালত নিযুক্ত কমিটির তদারকিতে হোক, আদালত নজরদারি করুক নিয়োগ প্রক্রিয়ার উপরে। একদম প্রশ্নপত্র তৈরি থেকে ওয়েমার্কশিট সংরক্ষণ, রেজাল্ট বেরোনো, ওয়েমার্কশিটের পাশে নাম্বার, তারপরে তালিকা, ওয়েটিং লিস্ট, যা যা করতে হয় নিয়ম মেনে সেটা করা হোক। আদালত একটা কমিটি তৈরি করে দিক। রাজ্যে আগামী দিনে যে সমস্ত সরকারি চাকরি নিয়োগ হবে সেই নিয়োগ হবে আদালতের নজরদারিতে এবং আদালত গঠিত কমিটির প্রত্যক্ষ তত্ত্বাবধানে। আবার যদি এসএসসি কে এই দায়িত্ব দেওয়া হয়, আমি বলছি আবার এরা গন্ডগোল পাকাবে, আবার মামলা হবে। ন্যাড়া একবারই বেলতলা যায়। এসএসসি নামক প্রতিষ্ঠানটির ন্যূনতম বিশ্বাসযোগ্যতা নেই। মাননীয় কালকে বললেন ওটা অটোনমাস। পশ্চিমবঙ্গে কোনো অটোনমাস ইনস্টিটিউশন আছে? আক্ষরিক অর্থে যাকে আমরা অটোনমাস বলি। সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন শিক্ষামন্ত্রী। একটা গাছের পাতা নড়ে না 14 তলার অঙ্গুলি এলন ছাড়া, সেখানে নাকি অটোনমাস এসএসসি। মধ্যশিক্ষা পর্ষদ আর একটা নাটের গরু, আর বিকাশ ভবন তো আছে, আর সবার উপরে রয়েছে ওই 13 তলা 14 তলা। কেউ কিছু জানে না এখানে। এমনি এমনি এত বড় দুর্নীতি হয়ে গেল। রাজ্যের গোয়েন্দা দপ্তর কিছু জানে না যে চাকরি বিক্রি করে টাকা তোলা হচ্ছে, কোনো খবরই নেই নাকি তাদের কাছে। যদি খবর না থাকে সেটা অপদার্থতা, আর খবর পেয়েও যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় সেটা অপরাধ। কোনটা আপনারা ঠিক করুন। আমি দর্শকদের কাছে প্রশ্ন করলাম, এসএসসি কে আবার যদি নিয়োগের দায়িত্ব দেওয়া হয়, আবার দুর্নীতি করবে এসএসসি, এমন কিছু করবে যেটা সাধারণ মানুষের মনে প্রশ্নের জন্ম নেবে। তাই আদালতের প্রত্যক্ষ নজরদারিতে এবার থেকে নিয়োগ প্রক্রিয়া হোক, না হলে কিন্তু মামলার গেরো কাটবে না। স্বচ্ছতার স্বার্থে, নিরপেক্ষতার স্বার্থে, রাজ্যের মানুষের হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে নিয়োগ প্রক্রিয়ার উপর অবিলম্বে আদালতের হস্তক্ষেপ করা উচিত। নান্য পন্থা এছাড়া আর কোনো পথ নেই।
ডাক্তারদের বিক্ষোভ, তিলোত্তমার ভয়াবহ পরিণতির পর সেই বিক্ষোভ এখন দিকে দিকে চলছে। মাননীয়া কিছুটা ড্যামেজ কন্ট্রোল করেছেন, পুরোটা পারেননি। কিন্তু এই 25,753 জনের চাকরি বাতিল, এই বিষয়টা কিন্তু সহজে স্তীমিত হবে না। এবং তৃণমূলের পরিবারের লোকজনও তো চাকরি পেয়েছেন, যোগ্যতার ভিত্তিতেই পেয়েছেন। তারা কি অন্যায় করেছে? তৃণমূল করে অন্যায় করেছে? সর্বস্তর থেকে প্রতিবাদ হওয়া উচিত। এটা রাজনীতির বিষয় নয়, এটা হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার বিষয়। আমাদের শিক্ষা ব্যবস্থা টিকে থাকার প্রশ্ন এর সঙ্গে জড়িয়ে। শীত ঘুমে থাকলে হবে না। আপনারা কোনো বুদ্ধিজীবী বিদ্যজনদের উপর ভরসা করবেন না। গ্রামসি বলেছিলেন না, অর্গানিক ইন্টেলেকচুয়াল কনসেপ্ট অফ হেজিমনি ব্যাখ্যা করতে গিয়ে, যে কৃষক মাঠে কাজ করেন, যে শ্রমিক কলকারখানায় কাজ করেন, যে আইনজীবী আদালতে কাজ করেন, যে তরুণ তরুণী সওদাগরি অফিসে কাজ করেন, যে অধ্যাপক শিক্ষক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কাজ করেন, সংবাদ মাধ্যমের যারা সংবাদপত্রের দপ্তরে কাজ করেন, তারাই অর্গানিক ইন্টেলেকচুয়াল। তারাই কিন্তু ইতিহাস তৈরি করেন। তাদের দায়িত্ব, তাদের কোনো প্রিকনসিভ নোশন নেই। বাংলাকে বাঁচাতে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে, এই ডাকাতদের কবল থেকে বাংলাকে উদ্ধার করতে এই অর্গানিক ইন্টেলেকচুয়ালদের কিন্তু এবার সরব হওয়ার সময় এসেছে। কে কোন দল করেন সেটা এখন বিবেচ্য নয়, কিন্তু বাংলাকে যদি বাঁচাতে না পারেন এই দুর্বৃত্তদের হাত থেকে, তাহলে বাংলার পরিণতি অত্যন্ত করুণ হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের তো ক্ষমা করবে না। ঢাকি সহ বিসর্জন হয়ে গেল, আমরা এক্সপেক্ট করিনি। পুরো দায় শিক্ষা দপ্তর, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং 13 তলা 14 তলায়। দায় এড়িয়ে যাওয়ার জন্য নানা রকম ফন্দি ফিকির কুনাট্য করছে তারা, এবং আগামী দিনেও করবে। সতর্ক থাকতে হবে। দুর্বৃত্তদের হাত থেকে বাংলাকে মুক্ত করার দায়িত্ব বাংলার মানুষকেই নিতে হবে।